ঠিক 2 মাস আগে বাংলাদেশের ওয়েস্টিন হোটেলে মার্কিন গোয়েন্দার এক অফিসারের খতম হয়ে যাওয়া নিয়ে আন্তর্জাতিক স্তরে কিন্তু শোরগোল পড়ে গেছিল। ঢাকাতে ঢুকে কে এই ধরনের কোভার্ট অপারেশন চালালেন সেটা কিন্তু বড়সড় প্রশ্নের মুখে পড়ে গেছিল এবং আলটিমেটলি আমরা পরবর্তীকালে জানতে পেরেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার ষড়যন্ত্র বিদেশি শক্তিরা করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আক্রমণের জন্যই হয়তো মার্কিন গোয়েন্দাদের ঢাকায় এই ধরনের আনাগোনা। অনেক প্রশ্ন উঠেছিল সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং নরেন্দ্র মোদী গাড়িতে একত্রে প্রায় 40 মিনিট একটি গোপন বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকের পর ধরে নেওয়া যায় যে কিছু গোপন তথ্য ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল পুতিনের পক্ষ থেকে এবং এরপর ঢাকার হোটেলে কোনো আননোন গানম্যান কিংবা অপরিচিত কোনো অপারেশনে এই খতম করা হয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থার এই উচ্চ পদস্থ আধিকারিককে। কিন্তু আজকে যে রিপোর্ট সামনে এলো তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদীর উপর আক্রমণের যে চেষ্টা তা কিন্তু থামেনি এবং কেউ বা কারা সেই চেষ্টাকে ক্রমশ প্রশমিত করে যাচ্ছেন এবং আজকের রিপোর্টে পরিষ্কার হয়ে যায় যে ঢাকাতে কিন্তু বড়সড় অপারেশন কেউ বা কারা চালাচ্ছে। কি এলো তথ্যে, কি প্রকাশ পেল এবং কেন এই পুরো বিষয়টি ভারত বাংলাদেশ আমেরিকার যে সম্পর্ক সেই সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হতে পারে। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে শেষ 1 থেকে 1.5 মাসে এই ধরনের গোপন ব্যক্তি মানে যারা কোভার্ট অপারেশন করেন সেই কোভার্ট অপারেশনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ঢাকা এবং বাংলাদেশের বিস্তীর্ণ শহর চট্টগ্রাম, কক্সবাজার এই সকল জায়গায় কিন্তু হত্যা করা হচ্ছে কোনো অপরিচিত ব্যক্তির দ্বারা এবং পাকিস্তানে যে ধরনের আননোন গানম্যানের অ্যাটাক আমরা শুনতে পাই ঠিক সেই একই ধাঁচে আইএসআই এবং মার্কিন গোয়েন্দা সংস্থার কর্তাদের মৃতদেহ বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া গেছে এবং সংখ্যাটা কিন্তু খুব একটা ছোট নয়। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে 17 জন আমেরিকান, প্রায় 7 থেকে 9 জন পাকিস্তানি এবং 5 থেকে 6 জন তুরস্কের অপারেটিভের মৃত্যুর ঘটনা বাংলাদেশের 1 থেকে 1.5 মাসের বিভিন্ন শহরে ঘটেছে এবং এর পিছনে কে আছে কেউ বুঝতেও পারছে না। আমি একদম তথ্য ধরে ধরে আপনাদেরকে বলছি। ঢাকার যে হোটেলে জ্যাকসন অর্থাৎ মার্কিন গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ সেই আধিকারিক যিনি তার পরিচয় গোপন করে ঢাকাতে এসেছিলেন তিনি খুন হয়েছিলেন অর্থাৎ সেই ওয়েস্টিন হোটেল রুম নাম্বার 808 তার আশেপাশে দুটো রুমে নাকি আরো দুই চার টোটাল 4 জন আরো 2 মার্কিন কর্তা ছিলেন এবং যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে সেই মার্কিন কর্তাদেরও কিন্তু ডেড বডি পাওয়া যায় এই পার্টিকুলার কক্সবাজার এরিয়ায় এবং সেখানে একটি সেফ হাউস এবং সেফ হাউসের ট্রেনিং সেশন যখন চলছিল সে সময় কিন্তু সুইমিং পুলের ধারে এই 4 আমেরিকান আধিকারিককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আইএসআই এবং মার্কিন গোয়েন্দা সংস্থায় কিংবা বাংলাদেশ এই পুরো বিষয় কিন্তু মুখে কুলুপাঠে। আমি আইএসআই অপারেটিভদের নামও আপনাদের সামনে প্রকাশ করে দিচ্ছি এবং শুধু তাই নয় এই পুরো ঘটনার পর মানে আমেরিকার আরও এক মার্কিন গোয়েন্দা সংস্থার আধিকারিক বাংলাদেশ থেকে ইনস্ট্যান্ট সিঙ্গাপুরে পালিয়ে যান শুধুমাত্র ভয়ে ভীত সন্ত্রস্ত এবং আতঙ্কগ্রস্ত হয়ে। আমি তার নামও আপনাদের সামনে প্রকাশ্যে নিয়ে আসবো আজকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে এগুলো নিয়ে আসতে পারি। কমেন্টে জানাবেন আপনারা এগুলো শুনতে চান কিনা। সেকেন্ড যে বিষয়টি উঠে আসে তা হলো ঠিক 2 দিন পর সেন্ট মার্টিনস আইল্যান্ড সেখানে এক আমেরিকান মেরিটাইম সার্ভেলেন্সের সঙ্গে জড়িত ব্যক্তির বা অপারেটিভের মৃতদেহ পাওয়া যায় এবং শো লাইনের পাশে তাকে পড়ে থাকতে দেখে মৃত অবস্থায় অনেকেই চমকে যায় এবং তার মৃত্যুর পিছনে কে আছে, কারা বাংলাদেশে এই ধরনের কোভার্ট অপারেশন চালাচ্ছে সেটাই এখন মোহাম্মদ ইউনূসের সরকারের লাখ টাকার প্রশ্ন। পাশাপাশি কক্সবাজার সেখানে পরবর্তীকালে আরও 4 জন আমেরিকার সন্দেহজনক মৃত্যু কিন্তু হয়। এই কক্সবাজার এরিয়া কিংবা চট্টগ্রাম এরিয়া বারংবার আইএসআই এর গোয়েন্দারা কিন্তু টার্গেট করেছে এবং আপনারা সকলেই জানেন শেষ 1 বছরে অন্তত 20 থেকে 25 বার তারা বিভিন্ন ক্ষেত্রে এই কক্সবাজার এবং চট্টগ্রামে এসেছে। পরবর্তীকালে চট্টগ্রাম থেকে যে খবর উঠে আসে সেখানে দেখা যায় তুরস্কের এক অপারেটর যিনি ড্রোন প্রকিউরমেন্টের সঙ্গে যুক্ত এবং
আইএসআই মেরিটিয়ান যে নেক্সাস আছে তার সঙ্গে জড়িত সেই রকম দুই ব্যক্তির মৃতদেহ কিন্তু পাওয়া যায়। এবং সেখানেও কিন্তু প্রশ্ন ওঠে যে আননোন ব্যক্তিটি কে, যারা তুরস্কের এই ধরনের অপারেটিভকে আইডেন্টিফাই করে এবং পাকিস্তান আইএসআই যোগে তাদেরকে চিহ্নিত করে খতম করলো। দেখুন, এই পুরো ঘটনা একটা জিনিস কিন্তু প্রকাশ করে দেয়, তা হলো যারাই এই অপারেশন চালাতে চাইছে তাদের নেক্সাসটা কিন্তু এক্সপোজড হয়ে গেছে। অর্থাৎ পাকিস্তান, আইএসআই, তুরস্ক মিলে একত্রে যেভাবে ভারতবর্ষের বিপক্ষে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট যে কোনো আন্তর্জাতিক রাষ্ট্রের কাছে চলে এসেছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ মার্কিন গোয়েন্দা সংস্থার বানানো এই ধরনের প্ল্যানিং, সিআইএর বানানো এই ধরনের বৃহত্তর সাম্রাজ্য ক্রমশ যে ভেঙে পড়ছে তা কিন্তু এই ঘটনাগুলো পরিষ্কার করে দেয়। আরও কি পরিষ্কার করে দেয় জানেন? কারণ সিআইএর এই সংস্থার কর্তারা এখন ভয়ে পালিয়ে যেতে শুরু করেছে। যখন ঢাকার ওয়েস্টিন হোটেলে রুম নম্বর 808 এই রকম একটি বিলাসবহুল হোটেলে জ্যাকসনের মৃতদেহ পাওয়া যায় এবং পরবর্তীকালে বাকি দুজন চারজনের মৃতদেহ সুইমিং পুলের কাছে পাওয়া যায়, ঠিক তখনই রিচার্ড ড্যানিয়াল রোমান এই নামক একটি ব্যক্তি হঠাৎ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান। এবং পরবর্তীকালে ধরে নেওয়া হয় আসলে শুধু জ্যাকসন একা ছিলেন না, জ্যাকসনের টিমে এই রিচার্ড ড্যানিয়াল রোমান নামক এই ভদ্রলোকও ছিলেন, যিনি মাকানা গ্লোবাল সলিউশন তাদের হয়ে কাজ করেন। এই গ্লোবাল সলিউশন মাকানা কি কাজ করে? এটি ইউএস এর হয়ে কোভার্ট কন্ট্রাক্টর সেল কোম্পানি, অর্থাৎ আমেরিকার হয়ে বিভিন্ন সেল ওরিয়েন্টেড কর্মকাণ্ড করে, কিন্তু কোম্পানির আড়ালে কোভার্ট অপারেশন চালান এই রিচার্ড ড্যানিয়াল রোমান নামক ব্যক্তিরা। পরবর্তীকালে তাকে হয়তো ইনফর্ম করা হয় এবং তিনি ইনস্ট্যান্ট বাংলাদেশ ছেড়ে চলে যান। যে তথ্য সামনে উঠে আসছে সেখানে বলা হচ্ছে যে ইউএস স্টেট ডিপ্লোম্যাটিক যে সিকিউরিটি সার্ভিস আছে তাকে অটোমেটিকলি জানায় যে হয়তো তাকে বাংলাদেশ ছাড়তে হবে, এবং তিনি যেখানে ছিলেন অর্থাৎ ফিল্ড থেকে দ্রুতগতিতে হোটেলে ফেরেন এবং হোটেলে সমস্ত বিল তিনি ক্যাশে মিটিয়েছেন, কোনো সরকারি ডকুমেন্টস নেই। এবং পরবর্তীকালে তিনি তার মুখ লুকিয়ে তিনি সিঙ্গাপুরে চলে যান এবং একটি বিবৃতিতে তিনি জানান দেন যে মাই প্রজেক্ট ফান্ডিং ইজ কাট অফ, অর্থাৎ তার প্রজেক্ট ফান্ডিং কেটে দেওয়া হয়েছে, বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে বলে তাকে বাংলাদেশ ছাড়তে হচ্ছে। এবার আপনারা বুঝতেই পারছেন পুরোটাই ভাওতাবাজি। আসলে অনেক বড় মিশ্রণে এরা বাংলাদেশে এসেছিল, কিন্তু 1-1.5 মাসে কেউ বা কারা এদেরকে বেছে বেছে খতম করে দিয়েছে। পাশাপাশি অক্টোবর-নভেম্বরে আরও গুরুত্বপূর্ণ দুটি অপারেশন বাংলাদেশে কিন্তু চলে। আইএসআই অপারেটিভ সারন নামক এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় ঢাকাতে। তিনি আইএসআইয়ের হয়ে বিভিন্ন কর্মকাণ্ড করছিলেন এবং গ্রাউন্ড লেভেলে তিনি অত্যন্ত অ্যাক্টিভ ছিলেন এবং গ্রাউন্ড লেভেলে এক্সট্রিমিস্টদের কিভাবে কাজে লাগানো যায় সেই পরিকল্পনা দায়িত্ব কিন্তু সারনের ছিল। এবং তিনি নিয়মিত আইএসআই এবং সিআইএর সঙ্গে যোগাযোগ রাখতেন এবং বাংলাদেশে বৃহত্তর কিছু করার প্রয়োজন হলে এই সারনকে ব্যবহার করতো আইএসআইয়ের লোকজন। এই সারন শুধু বাংলাদেশের এক্সট্রিমিস্টদের হয়ে কাজ করেছে তা নয়, তিনি ভারত বিরোধী একাধিক নেটওয়ার্ক এবং সেই নেটওয়ার্কের স্ট্রং বেস ফাউন্ডেশন তৈরির কাজেও কিন্তু নিয়োজিত ছিল। এবং সেই সারন কিন্তু বাংলাদেশে প্রাণ হারালেন কোনো কোভার্ট অপারেশনে, কেউ করেছেন নাকি কেউ জানে না। পাশাপাশি আরও এক ব্যক্তির নাম উঠে আসে, তার নাম আহমেদ খান। তিনি আইএসআইয়ের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর লিয়াজ রক্ষার কাজ করছিলেন। পাকিস্তান সেনাবাহিনীর যে সদস্যরা বারংবার বাংলাদেশে আসেন, কক্সবাজারে যান, চট্টগ্রামে যান, এবং আইএসআইয়ের যে সকল এজেন্টরা দিনের পর দিন বাংলাদেশে নিজেদের বেসকে শক্তিশালী করতে চান, তাদের ওয়ান পয়েন্ট ডেস্টিনেশন ছিল এই আহমেদ খান। এবং যেভাবে জ্যাকসনকে ঢাকার হোটেলে ঢুকে কোভার্ট অপারেশনে খতম করা হয়েছে, যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে সারান এবং আহমেদ খানকে ঠিক একই কায়দায় খতম করা হয়েছে, যেখানে তারা বিলাসবহুল হোটেলে আত্মগোপন করেছিলেন। কিন্তু আত্মগোপন করে থাকলেও কোভার্ট অপারেশনে আননোন গানম্যান তার নিশানা ভুল করেনি। অর্থাৎ সব মিলিয়ে যে পরিস্থিতি দাঁড়ালো তাতে 17 জন মার্কিন গোয়েন্দা সংস্থার নাগরিক, 5 থেকে 7 জন পাকিস্তানি এবং 6 জনের কাছাকাছি তুরস্কের অপারেটিভসের মৃত্যু বাংলাদেশে ঢুকে কেউ বা কারা চালালো। এবং তার নেপথ্যে যে সব থেকে বড় প্রশ্নটি উঠল তা হলো ডিপ স্টেট এবং আমেরিকা যেভাবে ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করার পরিকল্পনা করেছে বা প্রধানমন্ত্রীর বিপক্ষে বড়সড় ষড়যন্ত্রতে লিপ্ত, সেই বড়সড় প্লট কি ভেস্তে দিল কেউ বা কারা, কারা ভারতকে সাহায্য করছে, এবং এর রেজাল্টটাই বা কি, কেন আমেরিকা এবং বাংলাদেশ পুরো বিষয়ে চুপ? বুঝতেই পারছেন
পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিল হয়েছে। খেলা শুরু হয়ে গেছে, খেলা জমেও গেছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।